দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে সমসাময়িক 33 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাফোর্ডেবল স্প্রিং। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 9 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনা শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। মামুন হোসাইনের প্রচ্ছদ ডিজাইনে অনার্য পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে হাসান হাফিজের কাব্যগ্রন্থ কালো কফি সায়াহ্নের স্বাদ। ধ্রুব এসের প্রচ্ছদ ডিজাইনে বাংলা থেকে প্রকাশিত হয়েছে কাজী জহিরুল ইসলামের প্রবন্ধের বই নজরুল ও অন্যান্য প্রসঙ্গ। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8:20 থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। এই বুইরা কুসি জামাইয়ের লগে আমি পাগল হইছি। থামো তো। জামা হইছে বুইরা, আর বাপের নাম রাখছে কুসি। কত কিছু যে দেখুন। ও সামনে তোমার সনে, সামনে তোমার সনে। আমার দোকান, আমার মোবাইল, আমার গান। ভালো লাগলে থাকো, নাহলে দোকান থেকে যাও। তোমার দোকান, তোমার মোবাইল, তোমার গান, এদিকে তো আমার কান, ওটা বন্ধ হয়। মোবাইল বন্ধ হইব না। রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্স হাসো সিজন 7। তো চাইনিজ রেস্টুরেন্টে ফ্যামিলি ডিনারে গেলে আমার সব থেকে অপছন্দ, সব থেকে পয়েন্টলেস লাগে রেস্টুরেন্টের মেনুটা চেক করা। আমার বাবা পুরো মেনুটা 10 মিনিট ধরে পড়বে, 5 মিনিট ধরে চিন্তা করবে, 2 জনের অপিনিয়ন নিবে, এরপর আগের বার যে অর্ডারটা দিচ্ছে এক্স্যাক্টলি সেম অর্ডারটা দিবে। গুড, শাবাশ শাবাশ। Oh yeah. Okay, so say hello. তোমাকে আপেল দিবে, তোমাকে কলা দিবে, তোমাকে বাঁশডলা দিবে। হ্যালো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। তারা খাওয়া মাছের জীবন, বিরুদ্ধ প্রচ্ছদের পেখম, এসেছি মিথ্যা বলতে, কিশোর উপন্যাস বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী, জীবনের ছুটি নেই বইয়ের জন্য পেয়েছেন জেমকন তরুণ কথা সাহিত্য পুরস্কার 2020। প্রিয় দর্শক, এতক্ষণ যে মানুষটির রচিত বই ও পুরস্কার নিয়ে কথা বলছিলাম তিনি হচ্ছেন কবি ও কথা সাহিত্যিক জব্বার আল নাইম। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে যে আপনি কথা সাহিত্যের উপরে
পুরস্কার পেয়েছেন 2020 সালে জেমকন কথা সাহিত্য পুরস্কার, এবং লেখকদের সবথেকে প্রিয় মাস মনে হয় বইমেলার মাস, পাঠকদের জন্য একই রকম। অবশ্যই। তো যেহেতু বইমেলা চলছে, যাওয়া হচ্ছে নিশ্চয়ই বইমেলা, সব মিলিয়ে কেমন যাচ্ছে এবারের বইমেলা? বইমেলাটা তো এবছর আমি অনেক জায়গায় বলি যেটা যে এই বছর যে বইমেলাটা হচ্ছে এটা একটা বিশাল একটা ব্যাপার, আর কমপ্লিটলি মোটামুটি শেষের দিকে চলে আসছে, এটা একটা সফলতাই বলা যেতে পারে। আর বইমেলা যাচ্ছি অন্যান্য বছর তুলনায় একটু বিভিন্ন ব্যস্ততার কারণে একটু কম যাওয়া হচ্ছে তুলনামূলক আচ্ছা ভাবে। এবার পাঠকদের সমাগম কেমন দেখছেন? আমরা তো দেখছি যে দর্শকরা অনেক ভিড় করছেন, কিন্তু সেই অনুযায়ী কি আসলে পাঠক আমরা পাচ্ছি? না, আসলে পাঠক আর দর্শক দুইটা ব্যাপার তো আলাদা। পাঠক ওই অর্থে কম যাচ্ছে, আর পাঠক ওই অর্থে বলতে গেলে বাংলাদেশে সবসময় তুলনামূলক কম। দর্শকের তো অনেক অভাব নেই, দেশে 20 কোটি মানুষ। যেমন আমি আরেকটা বলি, মানে ব্যক্তি এবং মানুষ দুটো তো আলাদা। মানুষ তো ব্যক্তি তো যে ব্যক্ত করতে পারে, প্রকাশ করতে পারে, মানুষ তো অসংখ্য, কিন্তু ব্যক্তির সংখ্যা তো কম। তো মানে আমাদের পাঠকের সংখ্যা খুব কম। আচ্ছা, প্রায় শেষের দিকে তো চলে এলো বইমেলা, একেবারেই শেষ হব হব করছে এরকম একটা জায়গাতে আছি আমরা। তো বইমেলা মাস চলে গেলে মনটা মনে হয় একটু ভীষণ খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা একটু খুবই খারাপ লাগে, বিশেষ করে কবি লেখক বা পাঠকদের জন্য একটু খারাপ লাগে, কারণ এই দীর্ঘ একটা মাস তো কম না, প্রায় 28টা দিন কন্টিনিউ জার্নি, বইয়ের সঙ্গে থাকা, লেগে থাকা, আমাদের খুব মানে পরিচিত সার্কেলের সঙ্গে একটু আড্ডা, দেখা সাক্ষাৎ, চা খাওয়া, অনেক মানে লেখকরা যেটা করে খুব বেশি গল্প, আড্ডা, মানে তুমুল তর্ক বিতর্ক একসঙ্গে থাকা, বছরের অন্যান্য সময়গুলোতে সময় না হলেও বইমেলার মাসটাতে আসলে লেখকদের একজন আরেকজনের সাথে দেখা হয়, পাঠকদের সাথে একটা ইন্টারাকশন হয়। এবারের বইমেলাতে আপনার দুটো বই প্রকাশিত হয়েছে, একটি বাচ্চাদের বই এবং একটি কাব্যগ্রন্থ। বাচ্চা পাঠক যারা বা কিশোর কিশোরী পাঠক যারা আছে তাদের ফিডব্যাকটা কেমন থাকে আপনার বইয়ের জন্য? না, এইটা আমার ওই অর্থে এর আগে একটা বই ছিল যেটা বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী, ওটা মোহাম্মদ আলীর মানে লাইফটা, জীবন নিয়ে। আর এটা হলো বাঘের বোকামি, বইটা আসছে যদিও একটু লেটে, কিন্তু দেখলাম বেশ কয়েকজনে মোটামুটি ভালো একটা রেসপন্স দিল। আর যদিও আমি বলি বাচ্চাদের কিনে লেখা খুবই কঠিন কাজ, যারা বাচ্চাদের কিনে লেখে। হ্যাঁ, দেখেন শব্দের এক ধরনের মানে মানে তরল শব্দ হতে হয়, শব্দগুলো খুব স্লিম হতে হয়, সরল হতে হয়, ভাষাটা একটু আরো সহজ হতে হয়, সব মিলিয়ে মানে যারা কবিতা লেখে বা বড়দের সাহিত্য করে এদের একটু কঠিন। হ্যাঁ, একটু তো তুলনামূলক একটু কঠিনই বলা যেতে পারে। তো এসব কিন্তু বাচ্চাদের জন্য কাজটা তো করতে হবে, কারণ আমাদের বাচ্চাদের জন্য বিনোদনের আমাদের এই দেশে এমন খুব ভালো একটা ব্যবস্থা নেই। সেটা যদি আমরা মিডিয়া জগতে বলি, এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ এখনকার ছোট শিশু কিশোর যারা আছেন তারা হচ্ছে এখন ডিভাইস কেন্দ্রিক, সুতরাং তাদেরকে বইমুখী করাটা কিন্তু আপনাদের লেখকদের একটা বড় দায়বদ্ধতার জায়গা তো থাকে, এবং কঠিনও একসাথে। কঠিনও। বাঘ তো খুব ভয়ঙ্কর প্রাণী, এবং জঙ্গলে ওরা রাজত্ব করে, অন্যান্য সকল প্রাণী ওরে দেখে খুব ভয় থাকে, কিন্তু এই বাঘটা একটা সময় রাজত্ব করতো, বাট সেটা যখন বয়স হয়ে যায়, বয়সের পরে সে আর শিকার করতে পারে না, ব্যর্থ হয়ে যায়। বলে একটা সময় সে শিকার করতে গিয়ে বারবার একটার পর একটা ভুল করতেই থাকে, বিভিন্ন নিরীহ প্রাণীদেরকেও ও মানে অ্যাটাক করে ধরে, যেগুলো সে পারবে না সেগুলোকেও ধরে। তো একটা সময় গিয়ে এন্ডিং মোমেন্টে এসে দেখা যায় সে একটা মানে কি বলে কচ্ছপকে সে অ্যাটাক করে। এখন কচ্ছপটা তো সে আর খেতে পারে না, তো না খেতে পারে এক শিয়ালের কাছ থেকে সে পরামর্শ নেয়, বলে যে আমি এটা কিভাবে কি করব। তখন শিয়াল বলে খুব একটা সহজ পদ্ধতি আছে, বললো কি করে, বললো তুমি এটা পানিতে ফেলে দাও, তাহলে এটা নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে তুমি খেতে পারবে। তো এটা তো তখন সে পানিতে ফেলে দেওয়ার পর কচ্ছপ তো চলে যায়, আর আসে না। ওই ব্যাপারটা নেই যে বাঘ এত ভয়ঙ্কর প্রাণী, এত বুদ্ধিমান প্রাণী, কিন্তু সে ছোট্ট একটা বোকামি করলো। মানে এরকম একটা গল্প নিয়ে এই কাহিনীটা। এটা তো উপন্যাস। শিশু কিশোর পাঠক যারা আছে তাদের মধ্যে আসলে গ্রহণযোগ্যতার জায়গাটা কোন বইয়ের ক্ষেত্রে বেশি, ছড়া, গল্প নাকি উপন্যাস? এটা আসলে ছড়ার কথাই বেশি বলবো, কারণ এটা খুব সহজে মানে অল্প সময় পড়া যায় এবং নেওয়া যায়। তবে মানে দিন শেষে যেটা থাকে গল্পটাই বেশি যায়, ছোট গল্প বাচ্চাদের। আর আমরা যে বলে থাকি যে বড়দের ক্ষেত্রে বড়দের বইয়ের পাঠক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে উপন্যাসের পাঠক, এই কথা আসলে কতটুকু সত্যি? হ্যাঁ, উপন্যাসটা আমাদের এখানে একটু বেশি চলে, কিন্তু আমি যেটা বলবো আসলে কবিতাটা তো হলো সাহিত্যের সবচেয়ে এলিট এবং উচ্চমার্গীয় একটা জায়গা। এই কবিতার প্রথাটা আমাদের এখন বা এই সময় না, এটা অনেক আগে থেকে, অনেক আগে থেকে শুরু। আর উপন্যাসটা খুব সাম্প্রতিক কালের। তো কবিতাটার মানে প্রচার প্রসার এবং ব্যাপ্তি বিশাল একটা মানে সারাউন্ডিং, হ্যাঁ, কেন্দ্রিক। ফলে কবিতাটাই আমি মনে করি বেশিরভাগে মানুষ নেয় বা পড়ে বা পাঠ করে।
কিন্তু এখন হয়তো না, একটা উপন্যাসে বড় একটা কাহিনী থাকে, কবিতা তো সবাই বুঝে না, সবাই মানে ওইটা টাচ করতে পারে না, কিন্তু যারা বুঝে তারা ম্যাক্সিমামই কবিতার কাছাকাছি এসে দাঁড়ায় আমি বলবো। তাহলে কি এটা আমরা বলতে পারি যে কবিতার পাঠক মূলত কবিরাই? এটা তো শতভাগ সত্যি কথা, সন্দেহাতীতভাবে এখানে মানে দ্বিমত করার সুযোগ খুব কম, কিন্তু এর বাইরে তো অনেকে পাঠ করে, পঠন করে, যেমন যারা ধরেন বিশেষ করে আবৃত্তি শিল্পী, তো ওরা তো অনেকে কবি না। আবার মানে এর বাইরে একটা শ্রেণীর মানুষ আছে যারা কবিতা পড়ে, শুধু কবিরা তা বললে ভুল, কিন্তু কবিরা পাঠ করে। আচ্ছা, এই যে সাহস পাবলিকেশনস থেকে আপনার প্রকাশিত হয়েছে আত্মার আওয়াজ কাব্যগ্রন্থ, এটা সারা কেমন পেলেন এবারের বইমেলাতে? এটার সারা ওই অর্থে বললে মেলাটার যে অবস্থা, ওই অর্থে অত বেশি সারা পায়নি। আমার নর্মালি খুব 250-300 কপি বই যায়, কিন্তু এবছর এটা বিভিন্ন কারণে হয়তো একটু কম সারা পেয়েছে, কিন্তু যারা নিয়েছে এটা সম্পর্কে খুব পজিটিভ কথাবার্তা বলেছে, অনেকে এটা বেশ কয়েকটা রিভিউ করেছে, পত্রিকাতে বা ফেসবুকে এসেছে, এটা ওই হিসেবে খুব ভালো একটা রেসপন্স পেয়েছি। কারণ এই সময় এসে সবাই ম্যাক্সিমাম মানুষই করেছে এটা কি ফ্যাসিবাদ বিরোধী কবিতা, কিন্তু আমার যদি ওইরকম একটা সংকলন ছিল, কিন্তু আমি সেটা করলাম না, কারণ হলো আমি করতে আসলাম ফ্যাসিবাদ না করে আত্মার আওয়াজ, মানে সুফি ঘরানার কবিতা। এর কারণটা যদি আমি একটু ছোট্ট করে বলি, এটা আমরা দেখলাম এই যে 5ই আগস্টের পরে এসে দেখলাম বিভিন্ন সুফিদের মানে মাজার ভাঙা হচ্ছে, ঘর ভাঙা হচ্ছে, ওদের উপর বিভিন্ন মানে আক্রমণ বা অ্যাটাক হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তো এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সব ধর্মের বা সব ধরনের মানুষের একটা বসবাস থাকবে, আমরা মানবতাবাদটাকেই সবাই সাপোর্ট করি, সেটা অবশ্যই করতে হবে। তো সেই আমি ভাবলাম যে এটা প্রতিবাদ হিসেবে আমি এটা করি। নয়তো এই ফ্যাসিবাদ, এই সময় ফ্যাসিবাদের কবিতা বেশি আসছে, এই বইটা তো আসার কথা না, বলে আমি ওই কবিতার বইটা না করে এটা করলাম মূলত। আচ্ছা, মোট কতগুলো কবিতা নিয়ে এই বইটি করেছেন আপনি? এই বইটাতে আছে মনে হয় 40 বা 45টার মতো কবিতা, তারপর আমার একটা বই। একটি কবিতার বই প্রকাশ করবার আগে মোট কতগুলি কবিতা লিখতে হয়? এটা কি কোনো আইডিয়া করা থাকে বা এটা কোনো আসলে প্রপার পরিকল্পনা করে করা হয়? ওই রকম তো কোনো মানে থাকে না। দেখা একজন কবিতা অনেকগুলো কবিতা থাকে, দিন শেষে সে যখন মানে পাণ্ডুলিপিটা চূড়ান্ত করতে যায় অনেকগুলো কবিতা হয়তো মাইনাস করে দেয়। সেক্ষেত্রে দেখা গেছে 4 পরমার একটা বইয়ে 100 কবিতা থাকে, একটা মানে 50-60টা কবিতা বাদ যায়। আবার কেউ হয়তো আরো একটু কম মানে বাদ দেয়। এরকম খুব এক্স্যাক্টলি যদি মানে বলতে হয় এরকম কোনো পরিকল্পনা করে আসলে হয় না। না, নেই। আপনার কবিতা লিখবার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় আছে যে সময়ে বসে কবিতাটা লেখা হয় আয়োজন করে? কবিতাটা খুব বেশি আয়োজন করে হয় না বলা যায়, কারণ সাবলীলভাবে হুটহাট করে চলে আসে। এটা প্রায় পৃথিবীর সব কবিদের ব্যাপারে এইরকম। যেমন আল মাহমুদ একটা কথা বলেছেন, আমি অজু করে সাহিত্য বা কবিতা করতে আসি না, ওইরকমই হয় না। যেমন এটা যদি বলেন উপন্যাস কিংবা গল্প কিংবা প্রবন্ধ, নিবন্ধ, রাইট, ওগুলো খুবই মানে একেবারে ফর্মাল করে একেবারে সময় করে আয়োজন করে বসতে হয়, নয়তো ওগুলো একটু জটিল বা কঠিন হয়ে যায়। কবিতাটা হয় না। কবিতাটা দেখা গেছে আপনার সাথে বসে আমি কথা বলছি বা আড্ডা দিচ্ছি, হুটহাট করে মোবাইলেই একটা ভাবনা চলে আসছে, ব্যাপারটা কবিতাটা এরকমই হয়ে যায়। আচ্ছা, আপনার বেশিরভাগ এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা সবই কাব্যগ্রন্থ। শিশু কিশোরদের জন্য আপনি কিছু লিখেছেন, কিন্তু মূলত আপনি কবিতা লিখে থাকেন। প্রথম কবে কবিতা লিখেছিলেন, কেন কবিতা? কবিতা আসলে ওই যে পাঠ্য বইয়ে তখন পড়তাম রবীন্দ্রনাথ, নজরুল, ফররুখ, আল মাহমুদের কবিতা। তখন আমার বড় মেজো বোন সে বললো যে এরকম তো তুমিও লিখতে পারো। আচ্ছা, বলো তুমি দেখি পারো কিনা, এত সুন্দর সুন্দর ছড়া কবিতা। ওই তখন এক ধরনের চেষ্টা, তখন 4র্থ বা 5ম শ্রেণীতে পড়ি, কিন্তু 6ষ্ঠ শ্রেণীতে ওঠার পরে আমার একটা কবিতা তখন আমাদের লোকাল একটা পত্রিকাতে আসে, পাঠানোর পরে প্রকাশ হয়। এই 5ম শ্রেণী থাকতে প্রকাশ হয়ে যায়, প্রথম ছাপার অক্ষর, রাইট। আচ্ছা, সেটা কত সালের কথা হবে? সেটা 97-98-তে। আচ্ছা, তাহলে তো বেশ অনেকগুলো বছর। হ্যাঁ, অনেকগুলো বছর। তখন থেকে কি এটা মাথার মধ্যে চিন্তা ছিল যে আপনি কবি হতে চান বা কথা সাহিত্যেই আসলে কাজ করতে চান, এমন কিছু? তো তখন তো ভেবেছিলাম যে ডাক্তার হব, ফ্যামিলির শখ ছিল যে ডাক্তার হব, কিন্তু পরবর্তীতে এসে কি হলো, এই সাহিত্য গ্রাস যেটা বলবো, এটা এমন ভাবেই গ্রাস করলো, ওখান থেকে আমরা পুরোপুরি ছিটকে পড়লাম। মানে বের হওয়া সম্ভব হলো না, ওখানে আর যাওয়ার সুযোগই হলো না। এখন তো ফুল টাইম এটাই করছি। ওটা হলেও তো ভালো হতো, কারণ এখন আমরা তখন বুঝি না, এক ধরনের আবেগ দ্বারা পুরোটাই তাড়িত ছিলাম যে শিল্প সাহিত্য করে ওয়ার্ল্ড ফেমাস কবি যারা আছে বা বাংলাদেশে যারা ফেমাস আছে ওদের মতো আমরা হয়ে যাব, বা ওই ডাক্তার বা ওগুলোই প্রফেশন। মানে যাদেরকে দিয়ে প্রভাবিত হয়েছেন মনে হচ্ছে যে
এমন কিছু একটা আমি হতে পারবো। হ্যাঁ, সেই প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? এখন তো আমি মনে করি যে আমরা একটা কাছাকাছি চলে এসেছি, বলা যায় অনেকটা। যদিও সাহিত্য আমরা এটা বলা যাবে না যে আমরা সফল বা আমরা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি, এটা জালালউদ্দিন রুমিরাও বলতে পারেন না, বা আরো বড় বড় ওয়ার্ল্ড লরিয়েট যারা আছে তারাও বলতে পারে না। কারণ এটা এমন একটা জায়গা সেদিকে যেদিকে সবসময় আপনি যে হয় না, হচ্ছে না বা হবে, মানে এইরকম একটা দ্বিধাদ্বন্দ্ব প্রতিনিয়ত গ্রাস করে। কোনো কবি বলতে পারে না যে আমি কমপ্লিটলি হয়ে গেছি বা আমি কবি বা আমি লেখক। মানে কবি হয়ে ওঠাটা একটা প্রসেসের ব্যাপার, এটার ভেতর দিয়ে আসলে যেতে হয়, এটা একটা জার্নি, মানে যেটার আসলে আলটিমেট কোনো টার্গেট থাকে না। আলটিমেটলি কোনো টার্গেট থাকে না। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশাল একটা রেস, প্রচুর মানে জার্নিতে থাকতে হয়। সাধনা। হ্যাঁ, ডেফিনেটলি। তো এটা ওইরকমই আসলে একটা এক অনিশ্চিত এক গন্তব্য। আপনার শৈশবটা কোথায় কেটেছে? আমার শৈশবটা কেটেছে আমার গ্রামের বাড়ি চাঁদপুর মতলবে, ওখানে। কিন্তু এসএসসির পরে আমি বাড়ির বাইরে চলে আসি। আচ্ছা, তারপরে পরবর্তীতে লেখাপড়া কোথায়? তারপরে লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত চাঁদপুর, তারপরে ঢাকা চলে আসলাম। এরপরে মানে 2002 থেকে আমি ঢাকার বাইরে, গ্রামের বাইরে, হ্যাঁ বাড়ির বাইরে। তারপরে ঢাকায় চলে আসি 4 সালে। এরপরে তো এই শিল্প সাহিত্য, মানে এই ঢাকা চলে আসার পরেই লেখাপড়াটা মানে মূল রুট থেকে একটু সরে আসি, মানে সাহিত্যের দিকে চলে আসি। মানে পাঠ্যপুস্তক থেকে পুরো দস্তুর আসলে সাহিত্যের মধ্যে চলে আসা। তো বই লিখতে গেলে এবং নিজের, আপনি যেটা বলছিলেন যে আপনার আসলে মূল সাধনার জায়গাটাই সাহিত্য, প্রচুর পড়তে হয়। কাদের বই বেশি পড়া হয়? যেমন ওই সময় তো মানে আমি প্রথম যেই বইটা শুরুর দিকে, এমন হুমায়ুন আজাদ, যখন আমরা এসএসসি বা ইন্টারমিডিয়েট, তখন আপনি জানেন নিশ্চয়ই হুমায়ুন আজাদ খুব বেশি প্রভাব বিস্তার করেছিলেন। আল মাহমুদ, শামসুর রহমান, শিকদার আমিনুল হক, আমরা অনুবাদের বই অত বেশি পড়া হতো না। এই বইগুলো মানে খুব বেশি প্রভাব বিস্তার করেছে আমার ভিতরে। ফররুক আহমেদ, হ্যাঁ, তারপরে এই আবুল হাসান আমি খুব বেশি পাঠ করি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, মানে ওই সময় বেশ জনপ্রিয় বা প্রভাব বিস্তারকারী বা গুরুত্বপূর্ণ লেখকদের বই। কারণ তখন ঢাকায় ছিলাম না, গ্রামে ছিলাম, বা এখানে ইয়াং বা জুনিয়র যারা করে তাদের সম্পর্কে অত বেশি জানা হতো না। কিন্তু পরবর্তীতে এসে তো ভ্যারাইটিস বই, মানে নতুনদের লেখা বই কি পড়া হয়? অবশ্যই পড়া হয়। নতুনরা তো শব্দের নতুনত্ব নিয়ে আসে, বাক্যের নতুনত্ব নিয়ে আসে, চিন্তায় নতুনত্ব নিয়ে আসে, ধাক্কা দেওয়া একটা প্রথা ওরাই নিয়ে আসে। পুরাতনটা গুলোতে আসলে একটা ধাঁচে চলে, গতানুগতিক ধাঁচে চলে। এর বাইরে ওরা মানে খুব বেশি যেতে পারছে বলা যাবে না, হ্যাঁ, কিন্তু নতুনরাই তো নতুনত্ব নিয়ে আসে, ফলে এদেরটা আমার একটু বেশি পড়া হয় বলা যায়। কথাটা আসলেই নতুনরাই নতুনত্ব নিয়ে আসে, এবং ওই যে একটা ভেঙে নতুন কোনো কিছু তৈরি করার যে একটা মজা, সেটা মনে হয় একেবারে সৃষ্টিশীল মানুষদের ভেতরের বিষয়, লালন করবার বিষয়। নতুন আরেকটা, যেমন এরা মানে একটু ভয় কম থাকে, ফ্যামিলির জন্য একটা টান কম থাকে, বা অন্যান্য বাধাহীন যে পথ চলা, তাই না? কিন্তু সেটা তো বয়স হওয়ার সাথে সাথে আস্তে আস্তে মানে বিভিন্ন সোসাইটির বিভিন্ন কিছুর সাথে সে আটকে যায়, ব্যারিয়ারগুলো আটকে দেয়, পারে না। হ্যাঁ, বলে নতুনটা তো আসলে খুবই ভয়ঙ্কর। আমি পজিটিভ করতে বলেছি, ভয়ঙ্কর সুন্দর। আচ্ছা, আপনি যখন লিখেন তখন লেখার সময় কারোর পড়া বই বা কারোর লেখার ধরন, এটা কি প্রভাব বিস্তার করে আপনার উপরে? না, আসলে প্রভাব বিস্তার করে যখন আমি একটা লেখা পড়ি, বা ওখান থেকে প্রতি একটা লেখা তো মানে অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে আমার ভিতরে একটা মানে ফরম্যাট দাঁড়িয়ে যায়। ধরনটা কি নিয়ন্ত্রণ করে কিনা? কারো লেখার ধরন আপনাকে নিয়ন্ত্রণ, আপনার লেখাকে নিয়ন্ত্রণ? আমি কারো ধরনটা ওইরকম ভাবে সেটা তো আমার পক্ষে বলাটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু আমি অতটা জাজ করি না। কিন্তু বিভিন্ন জনের ভালো লেখা যখন পড়ি, সেটা আপনি পড়লো, আপনি দেখবেন আপনার ভিতরেও একটা অবকাঠামো তৈরি হয়ে যায়, যেরকম ভাবে যদি আমি একটা লিখতে পারতাম, আলাদা একটা জগৎ তৈরি হয়ে যায়। সেম একজন লেখক বা পাঠকের ভিতরে এরকম হয়, আমার ভিতরে এরকম হয়। কিন্তু আমার কাছে যেটা আল মাহমুদ বা বিশেষ করে আবুল হাসান, এদের আমার খুব ভালো লাগে বা পড়া হয়, হ্যাঁ, বলা যায়। প্রত্যেকটা লেখকের একটা আলাদা করে স্বকীয়তা থাকে, যেই স্বকীয়তাই একজন লেখক হিসেবে নিজেকে তৈরি করে। সেই স্বকীয়তার জায়গাটা তৈরি করতে পেরেছেন বলে কি মনে করেন কিনা নিজের ক্ষেত্রে? এটা তো একটু কঠিন, কিন্তু আমি বলবো আমি মনে হয় মানে কাছাকাছি মানে ওই পথেই হাঁটছি, অথবা কারণ আমি যে কবিতাগুলো যেই ধাঁচে মানে লিখছি, আমি আমার টিউনে বা আমার ভাষায়
এরকম পাশাপাশি বা আশপাশে আমি আমার সমকালীন বা আমি তেমন কাউকে দেখি না। মানে আপনার একটা আলাদা গড়ন বা একটা আদল তৈরি হচ্ছে আদল কবিতার। তৈরি, এটা আমি মনে করছি, হ্যাঁ, আমি নিশ্চিত করে বলছি না, কারণ এটা খুব কঠিন। অনেক নিজেকে জানাটাই অনেক বড় একটা কঠিন, আবার অনেক সমালোচনা শুরু হবে। আচ্ছা, সবকিছু মিলিয়ে পরিকল্পনা কি? সবকিছু পরিকল্পনা, আমি যেহেতু সাহিত্যের মানে এই সময়ে মানে যারা যেমন কবিতা লেখে তারা শুধু কবিতাই লিখছে বা কথা সাহিত্য খুব কম করছে, তো এই সময় আমাদের খুব অল্প কয়েকজনে আছে যারা সাহিত্যের বিভিন্ন শাখায় কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছে। তো আমি সেই ক্ষেত্রে মানে বলা যায় আমি এই কাজটা মানে করার চেষ্টা করছি। আমি আমার 2টা উপন্যাস আছে, একটা নিষিদ্ধ সজ্জা আর একটা হলো চিৎকার। তবে আমি চেষ্টা করছি যে নাটক নিয়ে একটু কাজ করার, মানে সাহিত্যের অন্যান্য সেক্টরগুলো তো সব ধরনের শাখাতেই যেন পদচারণা থাকে বা সেই কাজগুলোর প্রতি একটা অভিজ্ঞতা থাকুক, সেটাই। অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনার সকল কাজের জন্য। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের এনটিভির এই আয়োজনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।